মানুষ মরছে, মরতে দাও, তাতে আপনাদের কি? আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংক্রান্ত মামলায় রাজ্যকে আজ তীব্র ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। কোর্ট এ মন্তব্য করছে, আপনারা পার্ক স্ট্রিটের আলোকসজ্জা নিয়ে গর্ব করেন, কলকাতার বাইরে একবার যান, একবার দেখুন কি অবস্থা। মানুষ মারা যাচ্ছে, কেন করমণ্ডল এক্সপ্রেস ধরতে হয় মানুষকে? প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংক্রান্ত মামলায় এই মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি সৌভিক মজুমদার। আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন, কি নিয়ে মামলা সৌভিক, যেখানে আজকে মহামান্য প্রধান বিচারপতি তিনি অত্যন্ত ক্ষুব্ধ, রাজ্যকে তীব্র ভর্ৎসনা করলেন, কিসের প্রেক্ষিতে? দেখো, এই মামলায় মূলত বক্তব্য ছিল যে এখন থেকে প্রায় 50 বছরেরও বেশি সময় আগে মথুরাপুরের গ্রামবাসীরা তারা হাসপাতাল গড়বার জন্য তারা কিছু জমি দেন এবং সেই জমির পরিমাণটা নিতান্ত কম নয়, প্রায় 4 একর। এবং তাদের অভিযোগ হলো যে 1975-76 সাল নাগাদ সেই জায়গায় একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়, কিন্তু সেই স্বাস্থ্যকেন্দ্র তৈরি হওয়ার পর সেখানে কিন্তু কার্যত কোনো রকম উন্নয়নমূলক কাজ হয়নি। অর্থাৎ পরিকাঠামো উন্নয়নের যে প্রয়োজন ছিল সেই হাসপাতালের, যেটা 1976 সালে ছিল, আজকে 2025 সালে এসেও পরিস্থিতি কার্যত একই রকম। সেই সময় 10টি বেড ছিল এবং আজকে 2025 সালেও কিন্তু বেডের সংখ্যা সেই একই রয়েছে। সেখানে বেড বাড়াবার জন্য কোনো রকম উদ্যোগ প্রশাসনের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে এখনো পর্যন্ত করা হয়নি। ফলত আজকে মাননীয় প্রধান বিচারপতি বলছেন যে মানুষ মরছে, তাকে মরতে দাও, তাতে আপনাদের কি? এই প্রশ্ন তিনি সরাসরি তুলছেন। তিনি বলছেন যে এ রাজ্যের প্রশাসন তারা শুধুমাত্র ভোট নিয়ে চিন্তিত, তারা ভোটারদের নিয়ে চিন্তিত নয়। মাননীয় প্রধান বিচারপতি এটাও নির্দিষ্ট করে বলছেন যে একজন ব্যক্তি, অসহায় ব্যক্তি, তাকে হুইল চেয়ার দিতে হবে, সেটা দেওয়ার জন্য পর্যন্ত কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ দিতে হচ্ছে। এবারে একটা লজ্জাজনক পরিস্থিতি, এইভাবেই কিন্তু তিনি এটাকে ব্যাখ্যা করেছেন। ফলত সব মিলিয়ে স্বাস্থ্যের যে পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামো নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং তিনি বলেছেন যে এই পরিকাঠামোগত উন্নয়ন হচ্ছে না বলে মানুষকে করমণ্ডল এক্সপ্রেস ধরতে হচ্ছে, দক্ষিণে যেতে হচ্ছে, দক্ষিণ ভারতে যেতে হচ্ছে, সেখান থেকে চিকিৎসা করাতে হচ্ছে। ফলত কলকাতা বাদ দিলে সার্বিক যে পরিকাঠামো সেই পরিকাঠামো নিয়েই তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন। সৌভিক, আপাতত তোমাকে ধন্যবাদ। এবারে মামলাকারী যিনি অভিযোগ করছেন একেবারে যে পরিকাঠামো সংক্রান্ত কোনো উন্নয়ন হয়নি, ঠিক কি অভিযোগ তার দেখব। বড় ধরনের হচ্ছে যেটা লেখা আছে সেইটা হোক, সাধারণ গরিব মানুষ যেন বাইরে না যায়। আজ ডায়মন্ড যাচ্ছে, কলকাতা যাচ্ছে, সাপে কামড়ানো, কুকুর কামড়ানো, একটা বিষ খেলে কেন বাইরে যাবে? যে জন্য নিয়েছে সেই জন্য দেওয়া হয়েছে, স্বাস্থ্য দপ্তর চিঠি দিয়েছে। একটা নয়, তিনটে ছবি আপনাদের সামনে রাখবো। একদিকে হচ্ছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ছবি, একদিকে হচ্ছে দমদমের ছবি এবং আরেকদিকে রিজেন্ট পার্কের ছবি। এটা হচ্ছে এক সপ্তাহের ছবি। এই এক সপ্তাহে 3টি পরপর দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে গিয়েছে, যেখানে প্রৌঢ়া থেকে শুরু করে সাধারণ মানুষ তারা নিজেদের বাড়ির মধ্যে কতটা নিরাপদ। এবং লক্ষণীয় বিষয়, 2টি ক্ষেত্রে লুটের ঘটনা ঘটেছে থানা থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। 3টি ঘটনার ক্ষেত্রে একজনকেও এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। এইটা তৃতীয় ঘটনা যেটা রিজেন্ট পার্কে ঘটেছে। এর আগে সেন্ট্রাল অ্যাভিনিউ এবং দমদমে লুটের ঘটনা ঘটেছে। এই রিজেন্ট পার্কে লুটের ঘটনা, দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে গেল, তাও থানা থেকে ঢিল ছোড়া দূরত্ব, একেবারে ফিল্মি কায়দায়। গৃহকর্ত্রী ফ্ল্যাটে যখন ঢুকছেন পেছন থেকে ধাক্কা দেয় 2 দুষ্কৃতী, চিৎকার করলে তারপরে বেঁধে দেওয়া হয় মুখ, গলায় ছুরি ঠেকিয়ে লুটপাট চালানো হয়। গোটা অপারেশন চললো কিভাবে এবং কতটা আতঙ্কে রয়েছেন এই পরিবারের যারা গৃহকর্তা থেকে গৃহকর্ত্রী, পুরোটা আপনাদের সামনে তুলে ধরবো। কিভাবে ঘটলো এই অপারেশন, কিভাবে দুষ্কৃতীরা লুট চালালো, আবির দত্ত তুলে ধরেছেন এবং একই সঙ্গে দেখাবো যে পরিবারের সদস্যরা এই ঘটনার পর কতটা ভয়ে সিটিয়ে রয়েছে। দেখুন ঘটনা গতকাল ভর সন্ধ্যেবেলা এবং যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই হচ্ছে সেই বিল্ডিং, যে বিল্ডিং এর একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটেছে এবং যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে ঢিলছোড়া দূরত্বেই রিজেন্ট পার্ক থানা এবং সেই রিজেন্ট পার্ক থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এই যে বিল্ডিং যেখানে আমরা দাঁড়িয়ে আছি ঠিক এইখান থেকেই 2 জন দুষ্কৃতী যারা এন্টার করে এই বিল্ডিংয়ে, এমনটাই কিন্তু যিনি অভিযোগ করছেন তিনি জানাচ্ছেন। এবং তার ছেলের বিয়ে রয়েছে মার্চ মাসে এবং এপ্রিল মাসে অনুষ্ঠান, এবং তার আগে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাড়ি, সেই বাড়ির এই যে সিঁড়ির জায়গা, এখানেই 2 জন লুকিয়ে ছিল, তাদের মাস্ক পরেছিল তারা, এমনটাই জানা যাচ্ছে। এবং দিব্যেন্দু সিংহকে বলবো দেখানোর জন্য, ঘরের ভেতরের সমস্ত প্লেট থেকে আরম্ভ করে সমস্ত কিছু চুরমার অবস্থা হয়ে রয়েছে। যখন এই কোলাপসেবল গেটটা খুলে ভেতরে বাড়ির গৃহবধূ তিনি ঢুকছিলেন, তার বাড়িতে অন্য আর কেউ তখন ছিল না, ঠিক সেই সময় তাকে আঘাত করা হয়, তার মাথায় আঘাত পান তিনি।
গলায় ছুরি ধরা হয়, তার হাত বেঁধে দেওয়া হয় এবং আলমারি এক প্রকার ভেঙে সেখান থেকে প্রায় 160 গ্রামের মতন সোনা সেটা কিন্তু লুট করা হয়েছে। এই দুই যে দুষ্কৃতী তারা এসেছিল তারা কি পুরো পরিচিত? তার কারণ আরও অনেকগুলো ফ্ল্যাট এখানে রয়েছে, কোনো ফ্ল্যাটেই কিন্তু এই লুটের ঘটনা বা এই ডাকাতির চেষ্টার ঘটনা কিন্তু হয়নি, শুধুমাত্র নির্দিষ্ট করে এই ফ্ল্যাটেই হয়েছে। তাহলে কি আগে থেকে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা জানতো যে এই বাড়িতে বিয়ের অনুষ্ঠান রয়েছে? বাইরে থেকে ঘরে ঢুকেছি আর ওরাও আমার সঙ্গে সঙ্গে ঢুকেছে। ঢুকেই ঘুরে যখন তাকিয়েছে, আমার টেবিলের উপরে কাচের প্লেটগুলো ছিল, ওটা আমার হাতে নেওয়া ছিল, ওটা ঘুরেই আমাদের দেখে আমি ভয় পেয়ে ফেলে দিয়েছি। খুব জোর চিৎকার করেছি, চিৎকার করাতে ওরা দরজাটা বন্ধ করে দিয়েছে। তারপরেই আমাকে বলছে যে চাবিটা আর কি আছে, গ্যাস চাবি দাও, ছুরি দেখিয়েছে। তারপরে গিয়ে আমাকে দিয়ে সব আলমারি টালমারি এগুলো সব খুলিয়েছে। আমাকে ধাক্কা মেরেছে ওইখানটা দিয়ে, তখন আমার এইখানটা লেগেছে আর আমি একটু সেন্সলেস মতো হয়ে গেছিলাম। তারপরে আমার হাজবেন্ড যখন এসছে তখন আমার হাত বাঁধা ছিল বলছে, আর ওর গেঞ্জিটা আমার মুখে ঢোকানো ছিল। আচ্ছা, কজন এসেছিল? 2 জন ছিল। কিরকম অবস্থায় ছিল ওরা? মুখে মাস্ক বা কিছু? হ্যাঁ, মাস্ক পরা ছিল, আর ওই ডেলিভারি বয়ের যেরকম হয় না ওরকম টাইপের ছিল ওরা। 6:30 অবধি আমি ছিলাম এখানে। ইউজুয়ালি আমি 4টে অবধি শুধু থাকি, কিন্তু আমি ওই দিন 6:30 অবধি ছিলাম আজকে। তো তখন অবধি জিনিসটা হয়নি। আর রাতে তখন সব গেট খোলা ছিল, তখন সব কটা তোমার এখানে অন্ধকার ছিল, যদি করতে হতো তখনও করতো। এবার যখন উনি এসছেন তখনই নাকি ওরা এসছে।